লাল গোলাপ ফুলে সজ্জিত বিছানার মাঝখানে বসে আছি। পরনে আছে ডিজাইন করা ভারী লেহেঙ্গা, তার সাথে গলায়, হাতে, কানে, কপালে, কোমরে তার থেকেও বেশি ভারী গহনা, যার জন্য আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। ইচ্ছে করছে টান মেরে সব কিছু ছিঁড়ে ফেলি, কিন্তু চাইলেও আমি তা করতে পারবো না। যেমন এই বিয়েটা আমি না চাইতেও করতে হলো। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও খট করে একটা আওয়াজে আমার কানে আসতেই আমি নার্ভাস হয়ে যাই, হাত পা ঘামতে শুরু করে দেয়। কেউ আমার কাছে এসে দাঁড়ায়, আমি বুঝতে পারি মনের ভিতর আরো বেশি ভয় চেপে বসে। জানি না এই লোকটা আমার সাথে কি করবে। পা দুটো গুটিয়ে নিতে থাকি। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে উঠে লোকটি গলা খাঁকরানি দিল, গম্ভীর গলায় বলল, কি ব্যাপার জানো না, বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়? আমি মনের ভিতর অনেকটা সাহস জমিয়ে মাথার ওপর থেকে ঘোমটাটা তুলে ওনার দিকে তাকালাম। ওনাকে দেখে আমি ভয় পেলেও মুখ খুললাম। হ্যাঁ, জানি সালাম করতে হয়, কিন্তু সালাম তো স্বামীকে করতে হয়, আর আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। কথাটা বলাও শেষ, আর গালে থাপ্পড় পড়ে গেল। আমি গালে হাত দিতে যাব, তার আগেই উনি আমার হাত দুটো বিছানায় চেপে ধরে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি এক ঝলক ওনাকে দেখেই মুখটা অন্য পাশে ঘুরিয়ে নিই। আমি তোমাকে বিয়ে করেছি সমস্ত নিয়ম মেনে, আমি তোমার স্বামী, একথা তুমি মানো বা না মানো, আই ডোন্ট কেয়ার। মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমার। তুমি কি ভাবছো, তুমি যদি আমাকে বলো তুমি আমাকে স্বামী হিসাবে মেনে নাওনি বলে আমি তোমাকে ছেড়ে চলে যেতে বলবো? সবাই জানে, এমনকি ভার্সিটির সকলেই জানে তুমি আমার। তার প্রমাণ তো আমি দিয়েইছি। আমি ওনাকে এবার ধাক্কা মারতে থাকি। উনি আমাকে শক্ত করে আরো বেশি চেপে ধরেন। আহা, কি হলো, ছটফট করছো কেন? আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, আমাকে প্লিজ ছাড়ুন। অস্বস্তি লাগার মতন কোনো কাজ তো আমি এখনো পর্যন্ত করলামই না, তবে শুরু করতে যাচ্ছি। প্লিজ না, আমাকে ছেড়ে দিন। উনি আমাকে স্পর্শ করতে গেলেই আমি ওনার হাত দুটো ধরে ফুঁপিয়ে কেঁদে ফেলি। প্লিজ না, আমি আপনার দুটি পায়ে পড়ি, আমাকে একটু সময় দিন। উনি আমার হাত দুটো পুনরায় শক্ত করে ধরল। শুধু চেপেই ধরল না, আমার হাত দুটো শক্ত করে বেঁধে দিল। সময়? সময় তো স্বামীরা দেয়, আর তুমি তো আমাকে স্বামী হিসাবে মানোই না। তাহলে সময় কিসের সুইটহার্ট? আমি বুঝতে পারছি আমার কথা উনি শুনবেন না, তবুও আর একবার ওনার কাছে ছাড় পেতে চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি তনুজা, আজ আমার বিয়ে হয়েছে তানভীর আহমেদের সাথে। বিয়েটা আমার অমতেই হয়েছে। তানভীর আহমেদের বাবা আর আমার বাবা দুজন বিজনেস পার্টনার এবং প্রিয় বন্ধু। তানভীর আহমেদের বাবা আর আমার বাবা দুজনে ঠিক করেন আমাদের বিয়ে দেবেন। আমি বিয়েটা করতে চাই না। আমি যে একজনকে ভালোবাসি, কিন্তু বাবাকে ভীষণ ভয় করি, তাই মুখ ফুটে কিছু বলতে পারিনি। আমার মা মারা যাওয়ার পর থেকে বাবা ভীষণ গম্ভীর প্রকৃতির মানুষ হয়ে যান। বাবা ছাড়াও বড় ভাইয়া আছেন আর ভাবি আছেন, কিন্তু ভাইয়াকেও ভীষণ ভয় পাই। আর ভাবিকে যে কথাগুলো বলবো তারও উপায় নেই, কারণ ভাবিকে বললেও লাভ হবে না। ভাবি না পারবে ভাইয়াকে রাজি করাতে, আর না পারবে বাবাকে রাজি করাতে। একদিন আগে ভার্সিটিতে কারোর সাথে জোর করে ধাক্কা খেয়ে পড়ে যাই। যার সাথে ধাক্কা লাগে তিনি নিজেই আমার দিকে তার হাত বাড়িয়ে দেন। আমি উঠে দাঁড়িয়ে তাকে থ্যাঙ্কস বলে তার মুখের দিকে তাকাতেই চমকে যাই। হ্যাঁ, এই সেই তানভীর আহমেদ, বাবার বন্ধুর ছেলে। আমি ভাবলাম এই সুযোগ, এনার সাথে আমি খারাপ ব্যবহার করলে আমাকে হয়তো আর বিয়ে করবেন না, তাই আমি সুযোগটা কাজে লাগালাম। আপনি কি চোখে দেখতে পারেন না, নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিয়ে ফেলতে ইচ্ছে করে? কথাগুলো আমি রাগে চিৎকার করে বলাতে ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে। ওনার মুখ দেখে বুঝতে পারছি উনি বেশ লজ্জিত হচ্ছেন। তনুজা, কি বলছো? সরি, আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ও আচ্ছা, এখন তো তাই বলবেন। আমি আপনাদের মতন ছেলেকে ভালো করেই চিনি।
হোয়াটস রং উইথ ইউ? তুমি পাবলিক প্লেসে এমন সিনক্রিয়েট করছো কেন? ওকে ফাইন, তোমার কথা মতে আমি যদি ইচ্ছে করে তোমাকে ধাক্কাটা দিয়ে থাকি তাহলে অসুবিধা কোথায়? আমার সাথেই তো ধাক্কাটা লেগেছে তোমার। আমি তোমার হবু স্বামী। শাট আপ! বিয়ে এখনো আমাদের হয়নি, বুঝছেন? আর আমি আপনাকে বিয়েটা করব কি না সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। সো আপনি আমার থেকে ডিস্টেন্স বজায় রাখুন। আমাদের কথা শুনে ভার্সিটির সকলের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে। আমি আর তানভীর আহমেদ দুজনেই ভার্সিটির স্টুডেন্ট। আমি বিবিএ ফার্স্ট ইয়ার আর উনি লাস্ট ইয়ার। শুধু তাই নয়, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। তোমাকে আমি বিয়ে করছি মানে বিয়েটা হচ্ছেই, তুমি এখানে না বলার কে? ও তাই না? আমি কি কোনো পুতুল নাকি যে আপনি যখন কিনেছেন আমাকে আপনাকে বাসাতেই নিয়ে যেতে হবে? নাকি আমার গায়ে আপনার নাম লেখা আছে যে আমি আপনারই হব? আমার এমন কথা শুনে কিছু ছেলেরা হেসে উঠল। আমি তাদের দিকে তাকিয়ে ওনাকে দেখতে গেলেই উনি আচমকা আমাকে ভার্সিটির সকলের সামনেই জড়িয়ে ধরেন। 5 মিনিট পরে ছেড়ে আমার একটা বাহুতে শক্ত করে ধরে বলে, লজ্জায় চোখ দিয়ে তখন আমার টপ টপ করে পানি পড়তে থাকে। আমি জীবনেও ভাবিনি যে আমাকে এমন একটা দিনের সম্মুখে পড়তে হবে। কান খুলে শুনে রাখো সবাই, এই মেয়ে আমার, নিশ্চয়ই কেউ ভুল করবে না। তানভীর আহমেদ মাথা উঁচু করে চলে যেতে পারলেও আমি আর মাথা উঁচু করতে পারি না। উনি আমাকে সকলের সামনে ছোট করে দিয়েছেন। আর আজ সকাল হতে না হতেই জানিয়ে দেওয়া হলো আমার বিয়ে হবে। প্রিয় মানুষটার সাথে সময় পর্যন্ত পেলাম না তাকে জানানোর। আমি জানি সে আমাকে এখন অনেক ঘৃণা করবে, কিন্তু আমি কি করতাম? আমার যে হাত পা বাঁধা। চোখ খুলে তাকিয়ে রুমের চারিদিকে দেখি সারা শরীরে ব্যথা অনুভব করছি। হাত দিয়ে শক্ত করে বিছানার চাদর খামচে ধরে উঠে বসি। হাত দুটো লাল হয়ে কালচে দাগ পড়ে গেছে। উঠে বসতে খুব কষ্ট হচ্ছে, তবুও উঠে বসার চেষ্টা করি। বিছানা থেকে নেমে দাঁড়াতেই আমার পা দুটো কাঁপতে শুরু করে। আমি বসে পড়ি। বেডসাইডের টেবিল ধরে অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে আসি। শাওয়ার ছেড়ে দিয়ে তার তলায় বসে পড়ি। শরীরে পানি লাগতেই সারা গা জ্বলে ওঠে। আমি চিৎকার করি, কেঁদে ফেলি। কেন হলো আমার সাথে এমন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। খুব ঘৃণা লাগছে নিজেকে দেখে। শাড়ির আঁচল দিয়ে নিজের শরীরটা ঢেকে ফেলি। খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। গুড মর্নিং জান। তানভীর পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ছাড়ানোর চেষ্টা করতে থাকলে আমাকে আরো শক্ত করে চেপে ধরে। জান, চটপট করছো কেন? আমি না চাইলে তুমি আমার থেকে ছাড়া পাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি আর তানভীর আমায় জড়িয়ে ধরে। আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমাকে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার গালে সজোরে এক থাপ্পড় মারে। আমি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই। আমার হাত ধরে টেনে তুলে আবার একটা থাপ্পড় মারে। এবার আমি শব্দ করেই কেঁদে ফেলি। আমি শুয়ে থেকেই হাঁপাতে থাকি এবং শেষমেশ ফুঁপিয়ে কেঁদে উঠি। উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ধমকে উঠলেন। আমি ওনার ধমকে কেঁপে উঠি। এই, তুই কাঁদছিস কেন রে? আমি তোর স্বামী, যখন ইচ্ছে হবে আমি তোর কাছে আসবো। বাধা দিতে গেলেই থাপ্পড় খাবি। এখন নিচে যা, আমার জন্য কফি নিয়ে আয়। আমি ওনার কথা শুনতে পেয়েও কিছু বললাম না। আমি বিছানায় শুয়ে কেঁদেই চলেছি। উনি হয়তো খুব বেশি রেগে গেলেন। আমার হাত টেনে ধরে নামালেন বিছানা থেকে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি তুই? দেখ, সকাল সকাল আমার মাথা গরম করাবি না একদম। 5 মিনিটের মধ্যে কফি নিয়ে আয়। উনি আমাকে ঠেলে দিলেন। আমি হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়লাম। আবার থাপ্পড় খাওয়ার ভয়ে নিজে থেকেই উঠে দাঁড়ালাম। রুমের বাইরে যেতে গেলেই উনি আমার হাত ধরে থামিয়ে দেন। আমার শরীর কাঁপছে। কি জানি আবার কি করে। উনি আয়নার সামনে গিয়ে একটা লিপস্টিক নিয়ে আসে। আমার ঘাড় শক্ত করে ধরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। লিপস্টিক লাগানোর সময় আমার ঠোঁটে ভীষণ জ্বালা করে। উনি আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে আমার চোখের পানি মুছিয়ে দেয়। কপালে চুমু দিয়ে আবার দিকে তাকিয়ে বাঁকা হাসে। সকলেই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। তার প্রমাণ সব সময় দেওয়ার প্রয়োজন নেই কাউকে। এবার যাও, আর সময় কিন্তু মাত্র 5 মিনিট। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। বাসায় কত লোক, সবাই মেহমান। উনি তো বললেন 5 মিনিটের মধ্যে আমাকে কফি নিয়ে যেতে।
এই বাসাটা তো আমার না যে ঝট করে কিচেন রুম খুঁজে ফেলবো। এখানে কিচেন রুম কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। চারিদিকে রুম খুঁজতে লাগলাম। হঠাৎ আমার পিঠে কারোর হাতে স্পর্শ অনুভব করলাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। তাহলে কি 5 মিনিট হয়ে গেছে আর উনি নিচে চলে আসছেন? আমি ভয়ে ভয়ে ঘুরে দেখতেই আমার ভয়টা কেটে যায়। আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে হাসছেন। কি হয়েছে তনুমা? তখন থেকে দেখছি কাউকে যেন খুঁজছিস বলে মনে হচ্ছে। না মা, আসলে আমি ওই কিচেন রুমটা খুঁজছিলাম। কেন রে মা, তুই নতুন বউ, এক্ষুনি কিচেন রুমে যাওয়ার দরকার নেই তোর। আর তুই কিচেন রুমে কেন যাবি আমি থাকতে? আসলে মা, উনি কফি খাবেন, তাই আমাকে নিয়ে যেতে বললেন। কি? বীর তোকে কফি নিয়ে যেতে বলেছে? তুই নতুন বউ, কোথায় তো কেউ নিজের হাতে কফি তুলে খাইয়ে দেবে, তার জায়গায় ও তোকে দিয়ে কফি আনাচ্ছে? না, ওকে আজকে কি করি দেখ। শাশুড়ি মা কথাগুলো বেশ রাগী স্বরে চিৎকার করে বলল। হঠাৎ উনি কোথা থেকে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলেন আর শাশুড়ি মা ওনার কানটা টেনে ধরলেন। আম্মু, আমার কথাটা শোনো আগে। কি শুনবো তোর কথা, বল। তোর সাহস কি করে হয় আমার আদরের বৌমাকে দিয়ে নিজের হাতে কাজ করাতে? আরে না গো মা, তুমি আমার কথাটা তো শোনো। আমি ওকে বললাম আমি কফি খাবো, তো তোমার বৌমা শুনে বলল ও নিজে থেকে আমার জন্য কফি নিয়ে আসবে। ও চায় ও ওর ভালোবাসার মানুষের জন্য নিজের হাতে বানিয়ে কফি নিয়ে আসবে। আমি ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম ওনার দিকে। আরে, আমি এই কথা কখন বলেছি? এই মানুষটা শুধু লম্পট নয়, মিথ্যাবাদীও, তাই না জান? উনি আমার কোমর ধরে কথাটা বললেন। আমি কিছু না বলাতেই উনি ওনার নখ দিয়ে আমার কোমরে চাপ বসান। আমি হাসি মুখে মাথা নাড়াতে উনি নখে চাপ দেওয়া বন্ধ করে। ও সে যাই হোক, আজ ওর এই বাড়িতে প্রথম দিন। সন্ধ্যাবেলা তোদের বউ ভাতের অনুষ্ঠান আছে। এত বেলা হয়ে গেল, এখনো নাস্তা করিসনি। আয়, নাস্তা করে নিবি। উনি আমার কোমর থেকে হাত সরিয়ে নিল, কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মা জানতে পারলে তোর খবর আছে। আমি বুঝতে পারছি উনি কি জানার কথা বলছেন। আমি আর কোনো কথা না বলে ডাইনিং টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসি, আর উনি আমার পাশের চেয়ারটায় বসলেন, কিন্তু আমার গা ঘেঁষে। তুমি ঠিকই বলেছ আম্মু, আমার ওকে খাইয়ে দেওয়া দরকার। তুমি একই প্লেটে নাস্তা দাও, আমি নিজের হাতে আমার জানকে খাওয়াবো। ওনার এমন কথা শুনে শাশুড়ি মা শ্বশুর মশাই মুচকি হাসেন এবং ওনারা একসাথেই বলে ওঠেন, এটা তো দারুণ ব্যাপার। উনি আবার মুখে নাস্তা তুলে দিচ্ছেন আর আমি খাচ্ছি। উনি এক হাত দিয়ে আমাকে খাওয়াচ্ছেন আর এক হাত দিয়ে কোমরে খুব জোরে জোরে নখের আঁচড় কাটছেন। আমি খাচ্ছি আর দাঁতে দাঁত চিপে সহ্য করছি। এই লোকটা মনে হয় আমাকে এভাবে কষ্ট দিয়ে বেশ মজা পাচ্ছেন। ওই জন্যই তো মুখে একটানা হাসি ধরে আছেন। কোমরে অসহ্যকর ব্যথা শুরু হচ্ছে, কিন্তু উনি থামছেনই না। আমার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তার উপায় নেই যে, তাই বাধ্য হয়েই সহ্য করছি। আমি আর সহ্য করতে না পেরে ফুঁপিয়ে কেঁদে ফেলি। উনি তখন আমার কোমর থেকে হাত সরিয়ে কাঁধে হাত রাখেন। আমার শাশুড়ি মা আমার কাছে এসে মাথায় হাত বোলান। তুই হঠাৎ কাঁদছিস কেন তনু? আমি কিছু বলতে যাব তার আগেই উনি আমার মুখের সামনে পানির গ্লাস তুলে ধরেন, আমাকে চোখের ইশারায় পানিটা খেতে বলেন আর আমার কাঁধ ঝাঁকান। আম্মু, ওর মনে হয় ওর বাবার কথা খুব মনে পড়ছে। আসলে ওর বাবা ওকে খাইয়ে দিত তাই। তনু, আমি ঠিক বলছি তো? উনি আমার একটা হাতের আঙুল মুড়িয়ে দিয়ে বলে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। খাওয়া শেষে এক ছুটে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে কাঁদছি, কোমরে ভীষণ জ্বলছে, মনে হয় রক্ত বের হয়ে গেছে। আমি হাত লাগাতে পারছি না। উনি কিছুক্ষণ পর এসে আমার সামনে বসেন। জান, ওঠো, এই কফিটা খাও। আমি ওনার কথা কানেই নিলাম না, আমি কেঁদেই চলেছি। উনি আমাকে টান মেরে তুলে বসালেন, জোর করে আমার হাতের কফির কাপটা ধরিয়ে দিলেন। তুমি শুনতে পাচ্ছ না? কফিটা খেয়ে নাও। আমি কফি খাই না। কফি তো খেতেই হবে, এটা আমার অর্ডার। আজীব তো, আমি না খেলে জোর করে খাওয়াবেন নাকি? ইয়েস জান। কোমরে আঁচড়ের দাগটা ব্যথা করছে। উনি আমার কোমরে হাত দিয়ে ওই জায়গাটায় ঘষা দিলেন। ব্যথা করছে? আরও বেশি ব্যথা করবে তুমি যদি কফিটা না খাও তো।
শুধু কোমরে আঁচড় দিয়েছি, না খেলে আমি তোমার পুরো শরীরেই আঁচড়াবো। আর কিভাবে আঁচড়াবো তা তুমি ভালো মতোই জানো। জি, আমি খাচ্ছি। খুব গরম তো। জানি তো গরম। চলো এক নিঃশ্বাসে খেয়ে নাও। আমার হাতটা খুব জোরে চেপে ধরে। আমি ভয়ে ভয়ে এক চুমুকে শেষ করে চিৎকার দিয়ে উঠি। আমার জিভটা পুড়ে যাচ্ছে, গলাটা জ্বলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ওনার দিকে তাকাতেই উনি আমার ঠোঁটে ওনার ঠোঁট বসিয়ে দেন। আমি আর কষ্ট সহ্য করতে না পেরে ওনার পিঠে ঘুষি মারতে থাকি। উনি বেশ কিছুক্ষণ পর আমায় ছেড়ে দেন। আমি কান্না করতে করতে শুয়ে পড়ি। উনিও আমার পাশে শুয়ে পড়লেন, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। আমি তোমাকে কফি নিয়ে যেতে বলেছি, তুমি কি করলে? আম্মুকে বললে, তাই তো তোমাকে গরম কফিটা খাইয়ে শাস্তি দিলাম। ও, আমি মাকে বলেছি বলে আপনি আমাকে গরম কফি খাওয়ালেন? আর কোমরের আঁচড়টা? তুমি শাড়ি পরেছো ভালো কথা, কিন্তু শরীর দেখাবে আমি কি করে মেনে নিতে পারি বলো? এই বলে উনি উঠে চলে গেলেন। এটা কেমন মানুষ? এমন মানুষও হয়? সন্ধ্যায় রিসেপশন পার্টি শুরু হয়। আমি একটা জায়গায় চুপ করে বসে আছি। মেহমান আসছে আর আমাকে উপহার দিচ্ছে। আমার মনটা ভীষণ খারাপ লাগছে। এই রকম একটা মানুষের সাথে কিভাবে সারা জীবন কাটাবো আমি? হঠাৎ উনি আমার কাঁধে হাত রাখলেন। এই হচ্ছে আমার প্রিটি সুইট ওয়াইফ। আমি সোজা তাকাতেই দেখলাম 4টে ছেলে এসেছে, হয়তো ওনার বন্ধু। হাই ভাবি, আমি অভ্র। আমি দীপ্ত। আমি তেজ। আমি সাহেব। আমি মুচকি হেসে ওনাদের সাথে হাত মেলালাম। হঠাৎ তেজ বলে উঠল, ভাবি আপনাকে সুন্দর লাগছে। সত্যি ভাই, তোর কপাল দারুণ, তাই তো এমন বউ পেয়েছিস। তানভীর হেসে আমার হাতটা শক্ত করে টেনে আনেন। গান শুরু হয়, আমাকে নিয়ে নাচতে শুরু করেন। আমি বুঝতে পারছি উনি খুব রেগে আছেন। ওনার নাচের মধ্যেই তা ফুটে উঠছে। উনি আমাকে একবার দূরে ঠেলছেন, আবার কাছ দিয়ে টেনে আনছেন। হাতের বাহু দুটো শক্ত করে চেপে ধরছে। গান শেষ হলেই সবাই হাততালি দেওয়া শুরু করে। আমি চোখের পানি মুছে নিয়ে ওনার কাছ থেকে সরে আসি। বাবা, ভাইয়া, ভাবিকে আসতে দেখে ওনাদের কাছে ছুটে আসি। বাবা আমার মাথায় হাত রাখেন। কেমন আছে আমার মাটা? বাবার এমন কথা শুনে কষ্টগুলো আরো বেশি বেড়ে গেল। আমি বাবাকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে ফেলি। আমি বাবাদের সাথে যেতে চাইলাম, কিন্তু উনি যেতে দিলেন না। ভাবি আমার হাতে মোবাইল দিল, যেটা আমি আনতে ভুলে গিয়েছিলাম। মোবাইলটা পেয়ে আমি যেন আকাশের চাঁদ পেলাম হাতে। ওনারা সান্ত্বনা দিয়ে চলে গেলেন। আমি রুমে এসে ফোনটা আলমারিতে শাড়ির ভাঁজে লুকিয়ে রাখলাম। উনি রুমে ঢুকে দরজাটা শব্দ করে বন্ধ করলো। আমি ভয়ে কেঁপে উঠলাম। উনি আমার কাছে এসেই আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। কি করছিলে জান? কিছু না, শাড়ি চেঞ্জ করব বলে আলমারি থেকে শাড়ি নিচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে কথাগুলো বললাম। উনি আমাকে কোলে তুলে নিয়ে এসে বিছানায় ফেলে দিল। তাই না? ঠিক আছে, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি তোমায়। না না, আমি করতে পারবো। আমি উঠে আসতে গেলে উনি আমাকে আবারও শুইয়ে দেন। আমি জানি না উনি আমার সাথে কি করবেন। উনি একটা জ্বলন্ত মোমবাতি হাতে তুলে নিলেন। আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে আসে। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হতে চলেছে। আমি জানি না উনি আমার সাথে কি করবেন। আমি কাঁপা কাঁপা গলায় ওনাকে বলি, আপনি কি করতে চাইছেন? আমি ওনার মাথাটা হাত দিয়ে ধরতে গেলে উনি আমার হাতটা খপ করে ধরে ফেলেন। তুমি এই হাত দিয়ে ওদের সাথে হাত মিলিয়েছিলে না? ওনার হাতে থাকা মোমবাতির মোম গলে আমার হাতে পড়তে থাকে। আমি সামান্য চিৎকার দিলেই উনি আমার মুখটা চেপে ধরেন। চুপ, চিৎকার করো না। সবে তো 2 ফোঁটা মোম পড়েছে, এখনো অনেক পড়বে। তবে হাতে না, পেটে। হ্যাঁ জান, কাউকে তো জানানোর প্রয়োজন নেই আমি তোমার সাথে কি করি, তাই সেটা আড়ালেই থাক। আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন। আমি কেঁদে ফেললাম। উনি মোমবাতিটা আমার পেটের কাছে নিয়ে আসলেন। 2 ফোঁটা মোম পড়তেই আমি চিৎকার দিয়ে উঠি। তুমি জানো, স্বামী স্ত্রীর রুমটা অনেক রহস্যময় হয়। সবাই জানে সেখানে কি হয়, কিন্তু আসলে কি হয় সেটা তো শুধু স্বামী স্ত্রীই জানে। আমি অনবরত কেঁদে চলেছি আর উনি হাসছেন। খুব জ্বলছে। আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলি। চোখ মেলে তাকাতেই শরীরে ব্যথা অনুভব করি। এতটাই ব্যথা যে চোখে পানি চলে আসে। উঠতে পর্যন্ত পারছি না আমি। আমি হাতটাই দেখি লাল দাগ বসে গেছে। পেটটাই দেখছি চামড়া উঠে লাল হয়ে আছে, তাকানো যাচ্ছে না। আমি বিছানার চাদর খামচে উঠে বসলাম। শরীরে পানির ছিটা পড়তেই আমি চিৎকার দিয়ে উঠলাম।
ফ্লোরে শুয়ে ছটফট করছি। আমি এখানে থাকবো না। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হঠাৎ দেখলাম উনি এলেন, দরজাটা সশব্দে বন্ধ করে আমার কাছে আসলেন। মানুষটার মুখটা দেখতেও ঘৃণা হচ্ছে আমার। আমি চোখটা বন্ধ করে কান্না করতে থাকি। কি হলো, সামান্য এটুকুতেই হাঁপিয়ে গেলে? এখনো যে অনেক কিছু করার বাকি আছে। উনি আমার কানে কানে কথাগুলো ফিসফিস করে বলে উঠলেন। আমি চোখ খুলে তাকাই, স্থির গলাতেই বলি, আর কি কি করবেন এক্ষুনি বলে ফেলেন। আমি আর সহ্য করতে পারছি না, মুক্তি দিন আমায়। আমি কান্না করে কথাগুলো বলে ওনার সামনে মেঝেতে বসে পড়ি। উনি আমার হাত ধরে টেনে বুকে তুললেন। জান, তুমি তো আমার কাছে সারা জীবন থাকবে, তাহলে একেবারেই সব কষ্ট দেব কেন? একটু একটু করে তিলে তিলে কষ্ট দিয়ে তোমায় মেরে ফেলবো। আমি ওনার শার্টের কলার টেনে ধরি। মেরেই যখন ফেলবেন তখন বিয়ে কেন করলেন? আমাকে যখন এতই অপছন্দ ছিল তখন বিয়েটা না করতেই পারতেন। আমাকে মেরে ফেলবেন কেন? আমি চলেই যাচ্ছি। আমি কলা ছেড়ে চলে আসতে গেলে উনি আমার হাতটা টেনে ধরে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরেন। এখান থেকে বের হওয়া এতটা সহজ না মিসেস তানভীর তনুজা আহমেদ। আমি না চাইলে তুমি আমার জীবন থেকে কেন, এই বাসা থেকেও বেরোতে পারবে না। আপনার কথাই নাকি? আমি আজই আমার বাবার বাসায় চলে যাব, থাকবো না আপনার মতন জানোয়ারের সাথে। আর আমি আপনার আম্মুকে গতকালকের সমস্ত ঘটনা বলবো। আমি ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসতে গেলেই উনি আমার হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দেয়। আর তখনই ওনার ফোন বেজে ওঠে। একটাও আওয়াজ করবি না, একদম চুপ থাকবি। জি আম্মু, তোমার আদরের তনু ঘুম থেকে উঠেছেন, কথা বলো, এই নাও। উনি স্পিকার দিয়ে মোবাইলটা আমার সামনে ধরে আর আমার পেটের চোট দেওয়া জায়গাতে হাত রাখেন। হ্যাঁ তনুমা, আমি আর তোর বাবা কয়েকটা মাসের জন্য সিঙ্গাপুর আসছি। এখানে আমার বাবা আছেন, উনি খুব অসুস্থ, তোদের বিয়েতেও আসতে পারলো না। হঠাৎ করেই আসার প্রোগ্রাম করেছি। সকালে ভাবলাম তোকে জানাবো, কিন্তু আমার এই পাগল ছেলেটা বলল তুই ঘুমাচ্ছিস, আর ও তোকে কোনোভাবেই জাগাতে চায় না। ও হ্যাঁ মা, আমি ঘুমাচ্ছিলাম। মা, আপনাকে কিছু বলতে চাই। কথাটা বলার সাথে সাথেই আমার পেটের ক্ষতটায় উনি আঙুল চেপে ধরলেন আর আমি জোরে চিৎকার করে উঠলাম। উনি মুখটা চেপে ধরলেন আর চোখের ইশারায় বোঝালেন আমি যেন চালাকি না করি। এদিকে আমার চিৎকার শুনে শাশুড়ি মা ব্যস্ত হয়ে পড়েছেন। তনুমা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? এই বীর, বৌমার কি হলো রে? আরে আম্মু, কিছু হয়নি গো, তোমার বৌমা আমার জন্য নাস্তা তৈরি করছে, আর শশা কাটতে গিয়ে হাতটা একটু হালকা কেটে গেছে তাই। ও বীর, কি বলিস? বৌমার হাত কতটা কেটেছে? ও ঠিক আছে তো? তানভীর আমাকে চোখের ইশারায় উত্তর দিতে বলছে। আমি অনেক কষ্টে কান্নাটা বুকের ভিতর দমিয়ে নিই। হ্যাঁ মা, আমার হাত খুব একটা কাটেনি। আপনারা সাবধানে যাবেন, নিজেদের খেয়াল রাখবেন মা। তুই তোর খেয়াল রাখিস মা, আর আমার ছেলেটার খেয়াল রাখিস। আচ্ছা মা, আমি এখন ফোনটা রাখি। ফ্লাইট ছাড়বেই আমি পৌঁছে তোদের আবার কল দেব। ভালো থাকিস। লাইনটা কাট হয়ে যায়। আমি এবার চিৎকার করে কেঁদে ফেলি। তাহলে এবার তুমি কি করবে? আম্মুকে বলবে না? আর বাবার বাসায় কখন যাবে? আমি থাকবো না আপনার সাথে। আমার ভাইয়াকে কল দিব যাতে আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যায়। আমি কথাটা বলতেই উনি আমার গলাটা টিপে ধরেন। আমি বললাম তো জান, আমি না চাইলে তুমি এই বাসা থেকে বেরোতে পারবে না। তুমি আমার বিয়ে করা স্ত্রী। মৃত্যু ছাড়া কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না জান। উনি আমার গলাটা ছেড়ে দেন। আমি ধাক্কা দিয়ে উঠে বসি। উনি আমাকে পুনরায় ধাক্কা দিয়ে শুইয়ে দেন। চোখ মেলে তাকিয়ে দেখি চারিদিক অন্ধকার, তবে এইটুকু বুঝতে পারছি আমি রুমেই আছি। ওই লোকটার করা পাশবিক অত্যাচারের কথা মনে পড়ে যায়। আমি ফুপিয়ে কান্না করতে থাকি। শরীরটা অসাড় হয়ে আছে, ওঠার ক্ষমতা আমার নেই। মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে। আমি যে বেড সাইডে টেবিলে থাকা আলোটা জ্বালাবো সেই ক্ষমতাটাও নেই আমার। চোখটা ঝাপসা লাগছে, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এর থেকে মৃত্যুটা খুব আরামদায়ক। সব কিছুতেই গরম অনুভব করছি। এটুকু বুঝতে পারছি আমার জ্বর হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে আজ আমার এমন অবস্থার জন্য কে দায়ী? ওই মানুষটা নাকি আমি নিজেই? যাকে সব কিছু দিয়ে ভালোবাসলাম সেই এভাবে হাত ছেড়ে দিয়ে চলে গেল। টানা 2 মাস আর কোনো যোগাযোগ রাখেনি।
কেন এমন করলে তুমি? শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। না পারছি উঠে বসতে, আর না পারছি চিৎকার করে কাঁদতে। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে একসময় সেটাও থেমে গেছে। এক অজানা রকম যন্ত্রণা হচ্ছে, যা আমি প্রকাশ করতে পারছি না। আচমকা আলো জ্বলে গেল। আমি তাকিয়ে দেখলাম তানভীর রুমে এলো। আমার দিকে না তাকিয়েই ওয়াশরুম চলে গেল। আলো জ্বালাতেই আমি নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার ক্ষত বিক্ষত শরীরটা পড়ে আছে, রক্তগুলো শুকনো হয়ে গেছে, দা ঘষা দিলেই ঝরে পড়বে। ওনাকে দেখলাম তোয়ালে দিয়ে মুখ মুছতে বেরিয়ে এলেন। তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেললেন। তোয়ালের এক ঝটকায় আমার চোখে পড়ল, আর তার সাথে সাথে গরম আগুনের মতন তরল কিছু বেরিয়ে এলো। এই, এমন নোংরা অবস্থায় পড়ে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে এসো। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে এসে ব্ল্যাক কফি বানিয়ে দেবে। উনি আমাকে কথাগুলো বলে কানে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে যান। আমি আমি নোংরা অবস্থায় পড়ে আছি? হ্যাঁ, আমার এই নোংরা অবস্থা তো উনিই করেছেন। হয়তো 8-10 ঘন্টা আগে করে গেছেন। আমি জানোয়ার বলেছিলাম বলে। সত্যি অনেক নোংরা হয়ে পড়ে আছি আমি। আমার গা গোলাচ্ছে, আর এখন চোখ দিয়ে শুধু গরম তরল অশ্রু গড়িয়ে পড়ছে আমার গলায়। আমাকে যদি এখন বরফের চায়ের মধ্যে শুইয়ে রাখা হয়, তাহলে আমি খুব আরাম পেতাম। উনি কিছুক্ষণ পর রুমে এসে আমাকে ধমকে উঠলেন। আরে, কি হলো? তোকে আমি কি বলে গেলাম? 15 মিনিট হয়ে গেল, এখনো তুই শুয়ে আছিস? না নিজেকে পরিষ্কার করেছিস, আর না আমার কফি নিয়ে এসেছিস। উনি রাগে ফুঁসছেন, তা ওনার চোখ মুখেই ফুটে উঠছে। ওনার এই ভয়ার্ত চেহারা দেখে আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি উঠতেই পারছি না। মনে হচ্ছে আমি কোনো আঠার মধ্যে চিপকে আছি। আমি শুধু ওনাকেই দেখছি, ওনার হাত পা, ওনার মুখের দিকে তাকিয়ে আছি। বলার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু আমার ঠোঁটে যেন কেউ সেলাই দিয়ে রেখেছে। অসহ্য ব্যথা অনুভব করছি, কিছুতেই ঠোঁট জোড়া আর আলাদা হচ্ছে না। হোয়াট দ্য হেল! এই শোন, একটা কথা আমার দুবার বলতে ভাল লাগে না। আমার মাথা গরম আছে, আমার কফি বানিয়ে নিয়ে আয়। উনি আমার হাতের আঙুল ধরে টেনে তুলে বসেন। আমার চারপাশটা ঘুরছে, মনে হচ্ছে কেউ আমাকে দোল্লায় বসিয়ে দিয়েছে। আমার চোখ দুটো ঝাপসা লাগছে। আমি আবার শুয়ে পড়ে চোখ বন্ধ করে ফেলি। আরে, এই তোর কি হয়েছে বলতো? মার খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? দেবো নাকি কানের নিচে দুটো থাপ্পড়? উনি কথাগুলো বেশ রেগেই বলছেন, হয়তো এক্ষুনি মারতেও শুরু করবেন। আমি কি করব না করব বুঝতে পারছি না। মুখ থেকে আওয়াজ বের করতে পারছি, আর না পারছি উঠে বসতে। উনি এবার আমার হাত ধরে তুলতে গেলে থেমে যান। আমার কপালে গলায় হাত রাখেন। তোমার শরীর এত গরম? জ্বর হয়েছে সেটা তো বললেই হয়, মুখে কুলু পেটে বসে থাকার কি আছে? বাসায় তো ওষুধ আছেই, খেয়ে নিতে পারতে। যাও, ওষুধ খেয়ে নাও। আমি নিজের মনেই হেসে উঠি। যেখানে আমি মাথায় তুলতে পারছি না, সেখানে ওষুধ কি করে খাবো? অনেকক্ষণ হয়ে গেল, আমার কোনো রেসপন্স না পেয়ে উনি আমার মুখে জোর করে ওষুধ ঢুকিয়ে পানি খাইয়ে দিলেন। ওষুধ খাওয়ার পর আমার শরীর আরও বেশি খারাপ লাগছে। গা গুলিয়ে উঠছে, মনে হচ্ছে এক্ষুনি বমি আসবে। আর ঠিক তাই হলো। মুখের ভিতরটা তেতো হয়ে গেল। ইয়াক! হোয়াট ইজ দিস? কি করলে? উঠে যেতে পারলে না? আমি এবার জোরে কেঁদে ফেলি। ভাঙা ভাঙা গলায় বলি, আমার শরীরটা ভীষণ খারাপ, আমাকে একটু সাহায্য করুন। এই, তুই চুপ কর তো। নিজেও নোংরা হয়ে আছিস, সাথে এই জায়গাটাও নোংরা করলি। এই, টাকা আমার দিকে। সামান্যতম জ্বর হয়েছে, জ্বর কি আর কারোর হয় না? এত ন্যাকামি করার কি আছে? আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। এসে যেন দেখি সব কিছু পরিষ্কার হয়ে গেছে। উনি বেরিয়ে চলে গেলেন। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ইচ্ছে করছে কারোর সাহায্য পেতে, একটু ভালো সেবা পেতে। আমার মাকে খুব মনে পড়ছে। আমি বিছানার চাদর টেনে উঠে বসার চেষ্টা করছি, কিন্তু পারছি না। বেশ কিছুক্ষণ ওভাবেই শুয়ে থাকি, কিন্তু আমাকে যে উঠতে হবে। উনি বলেই তো গেছেন যে সব কিছু পরিষ্কার চাই। আমি উঠে দাঁড়িয়ে ফ্লোরে বসে পড়ি। বিছানার চাদর টেনে ফেলে দিই, সাইডে টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াই। দেওয়াল ধরে গিয়ে আলমারি থেকে বিছানার চাদর বের করি। জায়গাটা পরিষ্কার করে বিছানার চাদরটা কোনো রকমে পেতে দিয়ে মেঝেতেই লুটিয়ে পড়ি। হয়তো এখন মাঝরাত্রি, কারোর কথার আওয়াজ কানে পেয়ে চোখ খুলি। আমি মেঝে থেকে উঠে বসে বিছানার দিকে তাকাই। তানভীর কোথায়? মুখ ঘুরিয়ে দেখি উনি সোফায় বসে আমার দিকে তাকিয়ে আছেন। কারোর সাথে ফোনে কথা বলে রাখলেন। কি কথা হলো তা স্পষ্ট শুনতে পেলাম না। হঠাৎ উনি এসে আমার চুলের মুঠি টেনে ধরেন। কি শুনলি বল, কি শুনলি? বিশ্বাস করুন, আমি কিছু শুনিনি। ও গুড।
আপনি এখনো জেগে আছেন? কেন? তোমার সমস্যা হচ্ছে? না, না, আমি তো এমনিই বলছিলাম। বলছি যে আমাকে কিছু খেতে দেবেন? আমার ভীষণ ক্ষুধা লাগছে। খেতে দেবো আমি? আমাকে কি তোর কাজের লোক মনে হয়? কিচেন রুমে গিয়ে বানিয়ে খেয়ে নে। উনি কথাগুলো বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমি ওনাকে কিছুক্ষণ দেখলাম, তারপর আবার মাটিতে শুয়ে পড়লাম। ভোর 5টার সময় আমার ঘুম ভাঙে। উঠে বসি, শরীরটা আমার ঘামছে। বোধহয় জ্বরটা কেটে গেছে। মাথা তুলে বসতেই খুব একটা কষ্ট হচ্ছে না। আমি দ্রুত ওয়াশরুমে চলে আসি। গোসলটা করতে বেশ আরাম লাগছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা মুছে নিলাম। ওনার মুখটা দেখে ইচ্ছে করছে খুন করে ফেলি। আমি আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম। ফোনটা অন করতেই দেখি এমটি সিম দেখাচ্ছে। আজব তো, সিম ছাড়া ভাবি আমাকে ফোন দেবে কেন? কিছুই বুঝতে পারছি না। কি হলো জান, সিম নেই বুঝি? আমি আচমকা এমন কথা শোনাতে তার দিকে তাকিয়ে দেখি তানভীর আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছোতে থাকি, দেওয়ালে পিঠ ঠেকে যায়। মোবাইলে সিম নেই, সিমটা আমার কাছে আছে। আপনি কি করে জানলেন আমার কাছে মোবাইল আছে? আমি তো... তুমি আমাকে বোকা মনে করো নাকি? আমি তোমার ভাবিকে মোবাইলটা দিতে যাওয়ার সময় দেখে নিয়েছিলাম। আসলে কি বলো তো, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আপনি কেন আমার সাথে এমন করছেন? এত অত্যাচার আমি সহ্য করতে পারছি না দে। অত্যাচার কোথায় করছি বলো? আমি তো তোমাকে একটু জ্বালাতন করছি। আপনি কি পাগল? এই দেখুন আমার শরীরের ক্ষতগুলো, এগুলো অত্যাচার নয়? আমার কাছে না। তার কারণ হলো তুমি আমাকে যে কষ্টগুলো দিয়েছো, এগুলো তার কাছে কিছুই না। আমি কষ্ট দিয়েছি আপনাকে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি তো আপনাকে জীবনে দেখিনি, তাহলে কষ্ট কিভাবে দিলাম? তারাকে চেনো? ওনার মুখে তারা নামটা শুনে আমি চমকে উঠলাম। তারা তো আমার ক্লাসমেট ছিল, ক্লাস 9-এ সুইসাইড করেছিল। কিন্তু উনি তারার নাম কেন নিলেন? কি সম্পর্ক? তারা তোমার ক্লাসমেট ছিল তাই তো? আচ্ছা, সাগরকে চেনো? ও, তুমি তো চিনবেই, তোমার প্রেমিক হয়তো। আপনি এগুলো কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সাগরের কথা আপনি কি করে জানলেন? আর তারার সাথেই বা আপনার সম্পর্ক কি? আসলে তুমি যতটা নিষ্পাপ দেখতে, ততটাও তুমি নও। আপনি কি বলছেন? হ্যাঁ, সাগর আমার প্রেমিক। 4 বছরের সম্পর্ক আমাদের, ভালোবাসি আমি তাকে। বাবাকে ভয়ে বলতে পারিনি, তাই আপনাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। আর সাগর 2 মাস ধরে আমার সাথে যোগাযোগ রাখেনি, তা না হলে পালিয়ে যেতাম। তাই পালিয়ে যেতে? কি করে পালাতে? আমি যে তোমার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। তোমার থেকে প্রতিশোধ নিতে চাইছি। কিসের প্রতিশোধ? তারা আমার বোন ছিল। আপনার বোন তারা? হ্যাঁ, আমার আদরের বোন। আমার বোনটা সুইসাইড করে, আর সেটা তোমার জন্যই। তারা আমার জন্য সুইসাইড করেছে? তারা সাগরকে ভালোবাসতো, সাগরকে তার মনের কথাও জানিয়েছিল। কিন্তু সাগর ওকে অনেক অপমান করে। সাগর ওকে বলে তোমার নখের যোগ্য হতে পারবে না। আমার ছোট বোনটা সহ্য করতে পারেনি, ডিপ্রেসড হয়ে গিয়েছিল। চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। একদিন ও তোমার কাছে গিয়ে সাগরকে ভিক্ষা চেয়েছিল, কিন্তু তুমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। ও আর সহ্য করতে পারেনি। আমার ছোট বোনটা নিজেকে শেষ করে ফেলে। তানভীর কাঁদছে। আমি এই মুহূর্তে ঠিক কি করব বুঝে উঠতে পারছি না। আমি কখনো ভাবিনি তারা সত্যিই সাগরকে ভালোবাসে। হ্যাঁ, আমিও সেদিন তাকে অপমান করেছিলাম। বলেছিলাম সাগরের লাইফ পার্টনার হবে। নিজেকে আয়নায় কখনো দেখেছো? আমি জানি না তখনও আবেগের বশে কি করেছিলাম। আমি তানভীরের হাতটা ধরে ফেলি। আমি অনেক বড় ভুল করেছি তানভীর। আমি দোষী, আমাকে শাস্তি দিন। হ্যাঁ, তুমি তো শাস্তি পেতেই, কিন্তু সব কিছু জানার পর তোমাকে শাস্তি দিলে আমি নিজেই অপরাধী হয়ে যাব। মানে? আমি চেয়েছিলাম তোমাকে সাগরের সাথে আলাদা করে দিতে, তোমাকে বিয়ে করে কষ্ট দিতে। কিন্তু আমি সাগরের সব খোঁজ খবর নিয়েছি। ও তোমার সাথে 4 বছর রিলেশন কন্টিনিউ করেছে ঠিকই, কিন্তু এর মধ্যেই ও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। তোমাকে অনেকবার ফিজিক্যালি রিলেশন করতে চেয়েছিল, কিন্তু তুমি সায় দাওনি। তারপর থেকে তুমি ফোন করতে বিজি থাকতো, ঝগড়া শুরু হতো, 1 মাস কথাও বন্ধ যেত। আমি শুধু তানভীরকে দেখছি, আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে।
সাগরকে তাহলে ভুল চিনলাম, আমাকে ধোকা দিল। আর তানভীর তো সব ঠিকই বলছে। আমি তানভীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। এই, কাঁদছো কেন তুমি? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার কাছে খেতে চেয়েছিলে, আমি তোমাকে খেতে দিইনি। আপনি তো ঠিকই করেছেন, আমার মতন মেয়ের শাস্তি পাওয়াই দরকার। আমি এতদিন সাগরের প্রতি অন্ধবিশ্বাস করে এসেছি, ওর ইগনোরগুলোকে ভেবে এসেছি অভিমান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সাগর সব সময় আমাকে কাছে চাইতো, কিন্তু আমি ওকে বলতাম বিয়ের আগে এসব ঠিক না। আমি জোরে জোরে কান্না করছি। তানভীর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরল। আর কিন্তু না, আমি আর তোমার চোখের পানি আসতে দেব না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। আমিও কি? ওই যে যেটা বললেন। কি বললাম? মজা করছেন আমার সাথে? তুমি বলো না, তোমার মুখ থেকে শুনতে চাইছি তো। ভালোবাসি। আমি কথাটা বলি ওনার বুকে মুখ লোকালাম, আর উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।